প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা মিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন MA আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামের দিকে একটু চোখ বোলাতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, আদানি বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে, জাতীয় কমিটির প্রতিবেদন। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা নসরুল, জাতীয় কমিটির প্রতিবেদন। 25 বছরে আদানি অতিরিক্ত নেবে 1,20,000 কোটি টাকা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। চট্টগ্রামের মহাসমাবেশে তারেক রহমান, চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানীর চেয়েও বেশি কিছু, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে, বিএনপি ছাড়া কোনো দল পরিকল্পনা দেয়নি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সজাগ থাকুন, চট্টগ্রামের নির্বাচনী মহাসমাবেশে তারেক রহমান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ভোটের ব্যয় 3,000 কোটি টাকা। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় তারেক রহমান, ভোটের অধিকার কেড়ে নিতে ফের ষড়যন্ত্র শুরু। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, রমজান উঠেছে, বিদ্যুৎ অস্থিরতার শঙ্কা, বিদ্যুৎই নতুন সরকারের চ্যালেঞ্জ। 41 কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিদের ব্রিফিং, নির্বাচনের সকল পর্যায়ের স্বচ্ছতা ও নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সিইসি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাকযুদ্ধের পারদ বাড়ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কথার আক্রমণ পাল্টা আক্রমণে চলছে প্রচারণা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ধর্মের ব্যবহারের বিষয়টি আলোচনার কেন্দ্রে, বন্ধ 327 কারখানা, কর্মহীন 1.5 লক্ষাধিক শ্রমিক, গাজীপুর সাভার। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, চট্টগ্রামের তারেক রহমান, লুটের স্বর্গ সরকারি হাসপাতাল। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, 1,000 কোটি টাকার গণভোট, 8 শর্তে থোক বরাদ্দ থেকে দেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ, অনিয়ম হলে নির্বাচন কমিশন দায়ী, সমন্বয় করা হবে সংশোধিত বাজেটে, নির্বাচন ব্যতীত অন্য খাতে ব্যবহার করা যাবে না। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গণভোট প্রশ্নে 2 শিবিরের রাজনীতি। দৈনিক দেশপ্রমন্তরের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে, চট্টগ্রামে তারেক রহমান, সন্ত্রাস দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, নির্বাচনে ভোট ছিনিয়ে নেওয়ার শঙ্কা, কেন্দ্র পাহারা আহ্বান। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, চট্টগ্রামে তারেক রহমান, বিএনপি সরকারে এলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। ঢাকায় শফিকুর রহমান, হেরে যাওয়ার ভয়ে অনেকে বাঁকা পথে চলছেন, স্থানান্তরিত ভোটার নিয়ে বিতর্ক। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, 2007 থেকে 8-এর গুরুত্বপূর্ণরা আবারও বিতর্কিত প্রস্তাব তৈরি করছেন কিনা। চট্টগ্রামে বিএনপির জনসভায় তারেক রহমান, নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ক্যাপাসিটি চার্জ, ইরা পাওয়ার ডিলস কস্টিং 1.5 বিলিয়ন এ ইয়ার। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, উইল রোট আউট গ্রাফট, রেস্টোর ডেমোক্রেসি। নিউজের প্রধান শিরোনাম, ন্যাশনাল ইলেকশন, জেনারেশনাল শিফট টেকস প্লেস। তো এই ছিল আজিজ ভাই সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। সবগুলো পত্রিকাতেই গতকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে নির্বাচনী জনসভা করেছেন, তারপরে একে একে তিনি কুমিল্লায় 3টি, কাঁচপুরে এবং ফেনীতে নির্বাচনী জনসভা করেছেন। চট্টগ্রামের জনসভায় তিনি বলেছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এদেশের দুর্নীতিটা হচ্ছে 1 নম্বর সমস্যা। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, এবারে
আপনি যদি প্রার্থীদের হলফনামাগুলোও দেখেন, যে কোটিপতি তো আছে শত কোটি টাকা। তো এই জন্যে তারেক রহমান, আমি ওনার সাথেও 2 বার সরাসরি কথা হয়েছে। আমি বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, বাংলাদেশে তার প্রয়োজন। এখন এই যে নির্বাচনী প্রচারণাগুলো যাচ্ছে, এখানে অনেকেই চেনা মুখ। একদিকে যখন দুর্নীতির টুটি চেপে ধরতে চাচ্ছেন তিনি, সেই সাথে চেনা মুখগুলো কিন্তু তাকে অ্যাভয়েড করা উচিত। কারণ দুর্নীতি না, চেনা মুখ বলতে আপনি কি চেনা মুখ বলতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে তো তার আশেপাশে, তো সুতরাং এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আর আমি যেটা আগেও বলেছি, দেখেন আওয়ামী লীগের সাথে একবার জামাত আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এরপর থেকে দেখেন এই যে ডাকসু নির্বাচনের আগে কোনো শিবির দেখেন নাই, ডাকসু নির্বাচনের সময় হঠাৎ করে দেখলেন শিবির আবির্ভাব ঘটে গেল। আগে তো ছাত্রলীগ হয়েছিল। বিএনপির সাথে দীর্ঘদিন জামাত ছিল। এই জামাতের ভিতরে গুপ্ত জামাত কমপক্ষে 20 ভাগ আছে। এগুলো স্ক্রিন আউট করতে হবে, কারণ বাংলাদেশের স্বার্থে আপনার একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল দরকার, এবং সেটা হলো বিএনপি। এই বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া ঘরে ঘরে বিএনপিকে ছড়িয়ে দিয়েছে। এই বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনি দেখেন মধ্যপন্থী দল আর জাতীয়তাবাদী দল আর থাকে না। হ্যাঁ, একটা দল চলে গেছে পালিয়ে, ফ্যাসিস্ট হয়ে গেছে। আর এখন যাওয়ার পরে জামাত হলো বড় দল, জামাতের লোকই তো আত্মগোপনে থাকছে। তো আমার কাছে সবসময় রাশিয়ার কথা মনে পড়ে। রাশিয়ায় যখন লেনিন বিপ্লব করে, তখন দেখা যায় কমিউনিস্ট পার্টি আর নাই, সব বলশেভিক পার্টি হয়ে গেছে, অর্থাৎ সব কমিউনিস্ট পার্টি হয়ে গেছে। আমাদের দেশেও শুরুতে এরকমই হয়েছে। দেখেন ওই জাসদ কিন্তু ওই আদলেই গড়ে উঠছিল। তো এই জন্যে আমি বলবো তারেক রহমানের কাছে 2টা জিনিস খুবই জরুরি। একটা হলো পার্টিকে আপনার তার একদম জাতীয়তাবাদী, সাচ্চা জাতীয়তাবাদী নেতাকর্মী দিয়ে তৈরি করা, আর একটা হলো দুর্নীতিমুক্ত করা। এখন পার্টির ভিতরে তো যদি সুশাসন না থাকে, দেশে সুশাসন কেমন করে আনবেন বলেন? এই জন্য আমি বলছি যে তার আকাঙ্ক্ষা তীব্র। কারণ আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি। একটা লোক 17টা বছর বিদেশে থেকেছে, অর্থাৎ বিলাতে থেকেছে। পৃথিবীতে সবচাইতে গণতন্ত্র হিসেবে উদাহরণ আমরা সেই ব্রিটিশই ফলো করি। তো সে প্রাকৃতিক নিয়মেও তো ব্রিটেনের আপনার মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, ওখানেও উত্থান পতন আছে। ব্রিক্সের সময় উত্থান পতন ঘটেছে না? তারপরেও ওই আদলে তিনি দেখেন তারপর রাজনৈতিক যে মিটিংগুলোর স্টাইল কিন্তু ভিন্ন। ওই সরাসরি বক্তৃতা দিচ্ছে। আবার ঘরোয়া চিটাগাঙে দেখেন একটা জায়গায় ছাত্রদের, তরুণদের নিয়ে বৈঠক করেছে, প্রশ্ন উত্তর দিছে। আবার সিলেটে গেছে, সিলেটে দেখেছেন যে উত্তর সে দিছে, কারণ যে জান্নাত দেওয়া হবে, এই দেওয়া হবে বলছে না, জামাত সব বিপ্লব র্যাঙ্ক অ্যান্ড ফাইল তো বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, তো এটার উত্তর কিন্তু দেখেন সে দর্শক শ্রোতাদের কাছ থেকে ডেকে এনে উত্তর দিয়েছে। একজন তিনি বলেছেন তিনি ওমরাও করেছেন, তিনি কাবা শরীফ করেছেন, ইত্যাদি ইত্যাদি করে তার মুখ দিয়ে বলাইছে যে না, জান্নাত মানুষ না, জান্নাত আল্লাহর সৃষ্টি, জান্নাত রক্ষণাবেক্ষণ বিচার করবেন আল্লাহ, জান্নাত দিবেন সংশোধন করবে আল্লাহ। সুতরাং এগুলোর উত্তর, তার স্টাইলটা ভিন্ন। তবে আমার কাছে মনে হয় যে অভ্যুত্থানের শক্তিগুলা এখন যে অবস্থায় আছে আরেকটু যদি সংযত হতো, অর্থাৎ তীব্র সমালোচনার পথে না গিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা, এইটার ভিতরে এগুলোই আমার মনে হয় জনগণের কাছে বেশি প্রত্যাশা। আমরা একটা নিরাপদ নির্বাচন চাই, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। অংশগ্রহণমূলক বলতে আগে যেটা বুঝেছি সেই থিওরি তো এখন পাল্টে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আছে, তারা এখন বলে ভোটারদের উপস্থিতি হলে নিরপেক্ষ। আগে ছিল পার্টিগুলো আপনার অংশগ্রহণ করলেও নিরপেক্ষ। আপনি দেখেন কালকেই আপনার শেখ হাসিনা ভারতে ওপেন সাংবাদিকদের সাথে কথা বলেছেন। নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তো আপনি বলেন যে সেখানে কিন্তু
নির্বাচন বয়কটের কথা তিনি বলেননি, কিন্তু এই ইউনিট সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, হুমকি দেওয়া সবই করছে। এবং নূতন করে সে তদন্ত করা, সে ওই হত্যার দায় সে স্বীকার করে নাই। এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে যে নির্বাচনের সময় যে নির্বাচন নিরপেক্ষ না হওয়ার পিছনে এই ফেসিবাদী সরকারেরও কিন্তু অবস্থান থাকতে পারে, সাথে জাতীয় পার্টি আছে, ইত্যাদি আছে। সে এইগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন নিয়ে কিন্তু এখন যে অভ্যুত্থানের শক্তির ভিতরে যে বিরোধ, তারা যদি অন্ততপক্ষে সবাই সংযত না হয় এবং সবাই মিলেমিশে যদি নির্বাচনটা না করতে পারে, তাহলে কিন্তু নির্বাচন রিস্কে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে, 12 তারিখ ভোটের অধিকার কেড়ে নেওয়া হতে পারে, মানে এই বক্তব্যের অর্থ আপনি একটু যদি মন্তব্য করেন। এটা তো উনি ভালো জানেন, এটা তো এমন একটা কথা, এটা বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। যেমন আমার কথা যদি আপনি বলেন, এই যে গণভোট এবং আপনার সংসদ নির্বাচন একসাথে হবে, এবং সংসদ নির্বাচনে আপনার ক্ষমতা থাকবে যে আপনার দেওয়া হবে, এটাই হবে আপনার কি বলে যে মানে ওই সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করা। তো এখন এখানে বলা হয়েছে, ধরেন এই সংবিধান অনুযায়ী তো এই সরকার ওত নিয়েছে, ধরেন এই সরকার সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত। এই সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদে বলা আছে যে এই সংবিধানের মৌলিক ইস্যুতে সংস্কার করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে বিচার হবে। তো তাহলে ধরেন এই গণভোটে যে যা কিছু পাশ হবে, এই প্রেসিডেন্টের আদেশে হানা ভোটে যাবে, এটা তো এই সংবিধান এবং আইন অনুমোদন করে না। এই সংবিধান অনুযায়ী আদেশ দেওয়ার ইখতিয়ার প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টারও নাই। তাহলে এটা কিন্তু এক ধরনের বেআইনি। তো ধরেন এটা পাশ করার জন্যে ধরেন বলা হয়েছে 270 দিন যদি ভিতরে সংসদ পাশ না করে, তাহলে অটোমেটিক এটা পাশ হবে। পৃথিবীতে কোনো নজির আছে আমার জানা নেই, কারো জানা নেই, আইনজীবীরাও বলে যে এই কোনো পৃথিবীতে কোনো নজির নেই। অর্থাৎ এই 270 দিন যদি বলে এই সরকার, না আমি যেহেতু গণভোট হলো, এটা পাশ করা পর্যন্ত আমি থাকবো, কি করবেন আপনি? তাহলে তো একটা তো শেখ হাসিনা তো অলরেডি কালকে বলেছে এই সরকারকে হটাইতে হবে। তো এখন ধরেন বিরোধী দলগুলো ইলেকশন হলো, একদল জিতলো, যেই জিতুক ধরেন জিতলো, তারপরে তো ইলেকশনে জেতার পরে তো এই সরকারকে সেই সরকারও ছাড়বে না, সেই দলও ছাড়বে না। তো এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আরেকটা হতে পারে যে ধরেন বহির্বিশ্ব আমাদের নির্বাচনের সময় সব দল অ্যাক্টিভ থাকে, সব রাজনৈতিক দল। আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, আজকে বণিক বার্তা ইন্টারেস্টিং এটা নিউজ করেছে, 2007-08 গুরুত্বপূর্ণরা আবারও বিতর্কিত প্রস্তাব তৈরি করছেন কিনা, মানে 111 মানে কথা বলা হচ্ছে, যেখানে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনার ছিলেন, আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, ফাজুল কবির বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ছিলেন, মানে তাদের ছবি দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। না ওইটাই, এটা নানানমুখী ধরেন আমি বলি, ধরেন আরো ক্রাইসিস বলেন, পোস্টাল ব্যালট আছে এবার আপনার প্রায় 16 লক্ষর কাছাকাছি। এই পোস্টাল ব্যালট কিন্তু অলরেডি বিশেষ করে মিডল ইস্টের সব কান্ট্রিতে ধরা পড়ে, 3-4টা কান্ট্রিতে এটার ভিডিও আছে। হয়তো আপনি বলতে পারেন অনেকগুলো এআই দিয়ে করতে পারে, কিন্তু এআই সবগুলো না, কারণ কথোপকথন আসছে, সব ঠিক আছে। এবং ইলেকশন কমিশন থেকে এটা রেসপন্স করা হয়েছে যে যদি কোনো এটা তদন্ত করতে বলা হয়েছে, আমরা গোয়েন্দা সংস্থা সব নিয়ে আলোচনা করেছি, এটার বিরুদ্ধে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে রিপ্রেজেন্ট করে নিয়ে আসা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এটা কিন্তু একজনের বিবেচনায় নেওয়া হয়েছে। তারপর ব্যালট পেপার চেঞ্জ করা হয়েছে। আবার দেখেন ভোট ট্রান্সফার হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রায় 7 কোটি ভোটার, 7 লক্ষ ভোটার ট্রান্সফার হয়েছে, এই সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিট, ও ডিস্ট্রিক্ট থেকে ও ডিস্ট্রিক্ট। এটা একটা সম্ভাবনা। ধরেন পার্টিকুলার ধরেন কোনো দলের, ধরেন তারা যে দল হিসাব জানে, আমার এখানে পাশ করতে লাগবে 2 লাখ ভোটার,
কিন্তু আমার আছে 10,000 কম, অন্য সিট থেকে আইনে এখানে ভোট ট্রান্সফার করে আনলো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই 2 লাখ ভোট ট্রান্সফার করবে কি করে, সময় তো শেষ। এক, আর এটা একটা ভোটার ট্রান্সফার এনআইডি করতে গেলে আপনি ধরেন যেখানে আপনি যাবেন, হয় নিজের বাড়ি যান আর ভাড়া বাসায় যান, ভাড়ার রসিদ লাগবে, ইলেকট্রিক বিল লাগবে, পানির বিল লাগবে, অনেক কিছু। এখন দেখা গেছে গ্রেপ্তারও হয়েছে ইলেকশন কমিশনের অধস্তন কর্মকর্তারা, গ্রেপ্তারও হয়েছে 3 জন। তো তারা হয়তো বেনিফিট নিয়ে করে দিছে। এখন তারপরে আপনি দেখেন গ্রামে গঞ্জে সব জায়গায়, বাড়িতে বাড়িতে, শহরেও আপনি দেখেন যে এনআইডি সংগ্রহ করতেছে, বিকাশ নাম্বার সংগ্রহ করতেছে। বলেন ইলেকশনে বিকাশ নাম্বার দিয়ে কী হবে? বিকাশ নাম্বার ইলেকশনে কি প্রয়োজন? আর এনআইডি আমার পার্সোনাল, এনআইডি কেন নিচ্ছে? সাধারণ লোকদের কাছে এগুলো কালেক্ট করা হচ্ছে। তো এগুলো তো অমিনাত সাইন, এগুলো তো আগে বাংলাদেশে ঘটে নাই। আগে ধরেন পোস্টাল ব্যালট আগেও ছিল, এটা ছিল জেলখানায় ছিল। আমাদের দেশে সরকারি কর্মকর্তা ইলেকশন ডিউটিতে আছে, সরকারি কাজে আছে, তারা দিত। কিন্তু এখন ওই যে প্রবাসীদের যে বানানো হয়েছে, ভোটার বানানো হয়েছে, প্রবাসীদের ডুয়েল সিটিজেন আছে। তো ডুয়েল সিটিজেন থাকলে ভোটার হতে আপত্তি নাই, তার প্রার্থী হতে আপত্তি। এবার তো প্রার্থী হতেও আপত্তি নাই, সব ব্যাংক ডিফল্টার, বিদেশি নাগরিক সব তো ছেড়ে দিছে। এবং ইলেকশন কমিশন তো বলে, একজনকে ছেড়ে দিয়ে বলে যে ব্যাংক ডিফল্টার, তাকে ছেড়ে দিয়ে বলে পয়সাটা ছেড়ে দিলাম, তবে পয়সাটা দিয়ে দিন। এটা কোনো অ্যাপ্রোচ হলো? বলেন আইনে স্পষ্ট আছে যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাফিকে ইলেকশন করার সুযোগ নাই, কিন্তু সব ছাড়া পাইছে। এবার সবাই ইলেকশন করছে, তাহলে কি দাঁড়াইলো? এর তো ইলেকশন এগুলো নিয়ে তো সমস্যা হবে। আমার মনে হয় যে ইলেকশন, এই এতগুলো ঘটনার কারণে ইলেকশন যদি জোড়াতালি দিয়ে হয়ও, এই ইলেকশন প্রশ্নবিদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। জি, আমরা অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি। সবগুলো দৈনিকই আসছে। বিদ্যুৎ খাতে লুটপাটে জড়িত হাসিনা নজরুল, জাতীয় কমিটির প্রতিবেদন। 25 বছরে আদানি অতিরিক্ত নেবে 1,20,000 কোটি টাকা। হাসিনা, বিপু সহ 13 জনের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন। দুর্নীতির কারণে বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে 50%। এই খবরের বিশ্লেষণ শোনেন, বিপু প্রতিমন্ত্রী ছিল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তার ওখানে একজন উপদেষ্টার স্বামী চিফ এক্সিকিউটিভ ছিল, তিনি ওটা দখল করছেন। এখন এই যে সমঝোতা এবং চুক্তি, আপনার ভারতের সাথে কমপক্ষে 30 থেকে 35টা ছিল। এই সরকার আসার পরে 7 সিস্টার, চিকেন নেক, হিমালয় পর্বতের নিচের থেকে আমাদের অংশীদারিত্ব, কত কিছু করে উস্কানি ফুস্কানি দিছে, কিন্তু একটা চুক্তি রিভিউ করছে। এই যে আদানি ধরেন $1.5 বিলিয়ন বছরে নিবে, তো এইটার বিকল্প তৈরি করছে। কত মাস গেল আপনি চিন্তা করেন। শুনছেন, দেখছেন কিনা, পরশুদিনই বোধহয় প্রথম আলোতে ছাপা হলো যে 9,300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য। এটা কি ফুটবল খেলার মাঠ রাখছে নাকি? 9,000, চিন্তা করছেন? 9,300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা হবে। ওখানে কিন্তু 71টা আপনার আছে, বাংলো আছে, এছাড়া আরও বিল্ডিং আছে, ওই যে বড় বড় আছে। আপনি যেখানে বৈষম্য, প্রায় 3 কোটি লোক বেকার, মানে হতদরিদ্র বেকার, আপনি সেখানে এই ধরনের রাজকীয় চিন্তা কি করে আসে? 3,300 স্কোয়ার ফিটে 9,300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই তো জীবনে আমার মনে হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। থাকতে পারে, গুলশান বরানি বাড়ি ধারে থাকতে পারে, পুরো বিল্ডিং মিলিয়ে থাকতে পারে, কিন্তু একটা ফ্ল্যাট বলেন, কল্পনা করেন। এর জন্য আমার কাছে মনে হয়েছে সাথে সাথে রূপপুর অ্যাটমিক এনার্জি করছে যে হারিকেন তুলতে, একটা 6 তলায় তুলতে 3,500 কোটি, 350 কোটি বালিশের দাম, বালিশে উঠাইতে লাগে। এরকম একটা, আমার মনে হয় এটা কেন করলো সরকারের? তো যদি ইলেকশনই হয়, ইলেকশন তো 12 তারিখে, সময় বোধহয় 18 দিন আছে, এই সময় এই প্রজেক্টটা কেন করলো? কে ঢুকালো? অনেকে বলে এর পিছনে লোক আছে, তাহলে নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ী আছে যে এরকম প্রজেক্ট করো, সে কাজ পাবে। আপনি বলছেন যে চুক্তিগুলো কেন মানে পুনর্মূল্যায়ন করা হলো না? পুনর্মূল্যায়ন ব্যাপারটা হচ্ছে যে এখানে ইন্ডিমিনিটি দেওয়া আছে আদানির সাথে,
ইচ্ছা করলে তাকে ভর্তুকি দিতে হবে। ওই যে কুইক রেন্টাল করছিল না, কুইক রেন্টাল বসে থাকলেও ফসা, চালু থাকলেও ফসা। অর্ধেক কুইক রেন্টাল বসে থাকে, কিন্তু বসে থাকলেও ফসা দিতে হয় সরকারকে। এগুলো ক্লিয়ার করতে পারে নাই, যে যেগুলো ব্যবহার হয় না কুইক রেন্টালে যদি ওইটা বসায় দিয়ে, ওইটা অর্ধেক যে বসায় রেখে পয়সা দেয়, এটা যদি অফ করে দিতে পারতো। এটা তো বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি আছে, বাইরের পার্টনারও আছে, কিছু কিছু জানায়। আমি জানি আমাদের একজন সাংবাদিকের নামে এক কুইক রেন্টাল বসে আছে, বন্ধ হয়ে আছে। হ্যাঁ, বন্ধ হয়ে সেখানে পয়সা আসতেছে, সমানে পয়সা খরচ করতেছে, তার কোনো শ্রম নাই, পয়সা আসতেছে। হ্যাঁ, তো সুতরাং এই কুইক রেন্টালগুলো বন্ধ করা। হ্যাঁ, এবং নূতন এতদিনে কিন্তু নূতন আপনার স্থাপনা বিকল্প করতে পারতো, অথবা আধুনিকে যে ভর্তুকি দেয়। আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদন খরচ হয় তার 3 গুণ বেশি আপনার টাকা দিয়ে এই আদানির সাথে চুক্তি করছে। আমরা যদি শুধুমাত্র এলএনজিতে ট্রান্সফার করি তাও এত খরচ হয় না। এলএনজি তো মার্কেট থেকে কেনা যায়, বিদেশি মার্কেট থেকে। তো এদের বিকল্প চিন্তা করে নাই। তো এখন মাঝখানের থেকে আরো ধরেন যে বিমানে 3 জন উপদেষ্টা বোর্ডের ডাইরেক্টর বানাইছে। এর ভিতরে আপনার ইলেকশন কমিশনের সিনিয়র সেক্রেটারি সাহেব, তিনিও বোর্ডের মেম্বার আছেন। আপনার বলেন ইলেকশন হবে না? ইলেকশন স্মুথলি হচ্ছে। এই 3 জন নিরাপত্তা উপদেষ্টা নিছে, ইলেকশন কমিশনের সেক্রেটারিকে নিছে এবং বিদ্যুৎ উপদেষ্টাকে নিছে। 3টা সেক্টরেই 3টা মিনিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই 3 জনকে ওখানে দিছে। এখানে কি মধু আছে বলেন? তার মানে শোনা যায় যে বিমান টিমান আসতেছে, ওখানে বসাতেছে, হয় বিমান প্রজেক্ট পাস করানোর জন্য, অথবা বিমানের ওখানে আদানির যেমন চালু আছে, কুইক রেন্টাল চালু আছে, ওইভাবে চালু করার জন্য আসছে। সুতরাং এইসব ইলেকশনের আগে এইসব কাজগুলি কিন্তু সন্দেহ তৈরি করে যে ওনারা কি আসলে ইলেকশন কি আরো পিছাবে নাকি। এবার আওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু, যে ইলেকশন কমপক্ষে ওই যে 270, ইলেকশনের পরেও 270 দিন অপেক্ষামান থাকবে, এগুলো আগে পাশ করো তারপরে যাব, এরকম একটা হইতে পারে। যাত্রাবাড়িতে জনসভা করেছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন 39 ঋণ খেলাপি প্রার্থীর দল দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। তো গতকালকে দেখলাম তারেক রহমান বলেছে যে কোনো পার্টির সমালোচনা করে তো লাভ নেই, এতে করে দেশের কোনো উপকার হবে না। তো তারেক রহমান পজিটিভ কথা বললো। আমার কথা হচ্ছে যে 20 আপনি 1 শিশি খান আর 1 চামচ খান, 20 আপনি মারা যাবেন। তা আপনার জামাতের ভিতরে নাই ঋণ খেলাপি? জামাতের ভিতরে দ্বৈত নাগরিক নাই? আছে তো। বিএনপির ভিতরে বড় দল, বিএনপির ভিতরে অনুপাতিক বেশি আছে। আমি আগেই বললাম, ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক তাদের ইলেকশন করতে দিবে কেন? উনি ভোটা বিদেশি, এটা বিদেশ মন্ত্রী বলি আমি, এর ভিতরে বিদেশি দ্বৈত নাগরিক বেশিরভাগ, এই কমিশন টমিশন সহ। এরা বিদেশি দ্বৈত নাগরিকের সরকার, বিদেশি সরকার, এই জন্য দ্রুত বিদেশের আপনার প্রবাসী ভোটার বানায় ফেলছে। অন্ত সব দ্বৈত নাগরিক আছে। এক গভীর রাতে এক টেলিভিশন টক শোতে গেছি, আমেরিকান সিটিজেন সে। হ্যাঁ ভাই, আমি প্রশ্ন করছি, আপনি কি ভোটার? জি। হ্যাঁ, তা আপনার ইলেকশনে দাঁড়াবেন না? কয় এটা তো আইনগত বাধা আছে, সুযোগ পাইলে দাঁড়াবো। তা আপনি এগুলো হুট করে এটি দিলেন, তারপরে সব ব্যালট পেপার গোছায় এক বাসায় দিচ্ছে, এবং সেইগুলো কোন সেন্টারে কোনটা পাঠাবে এটা খবর আছে বলেন? এখন আপনি ওয়ার্নিং দিচ্ছেন, গোয়েন্দা সংস্থার সাথে আলোচনা করছেন, মিশনগুলোকে তদন্ত করতে দিচ্ছেন। তা আপনি যেটা ম্যানেজ করতে পারবেন না সেটা আপনি স্টার্টটা করলেন কেন? আমার প্রশ্ন এইটাই, যে এটা কি জটলা পাকানোর জন্য? আপনি গণভোট, সংসদ নির্বাচনে একসাথে গেলেন, যেটা আইনে পারমিট করে না, আপনি জোর করে করতেছেন। এই দেশের কোনো আইনজীবী এটার সমর্থন, যে গণভোট সংবিধানে নাই, সাংবিধানিক সরকার, গণভোট নাই। হ্যাঁ, আপনার 7 অনুচ্ছেদে লেখা আছে ক খতে যে এই সংবিধানে মৌলিক সংস্কার করলে তার রাষ্ট্রদ্রোহের মামলা। তো এগুলোকে এই জন্য এই সরকার তাদের দায় মুক্তির জন্য আমার ধারণা 220 দিন পর্যন্ত বয়ে থাকবে। আরেকটি প্রসঙ্গে যাচ্ছে, আপনি কিছুটা আলোচনা করছিলেন যে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে, এবং ঢাকা এটার প্রতিবাদ জানিয়েছে, দিল্লির পদক্ষেপ
দ্বিপক্ষীয় সম্পর্কে বিপজ্জনক দৃষ্টান্ত, এই বিষয়ে মন্তব্য শুনতে চাই। না দেখেন, আমাদের এখানে অনুপ চেটিয়া আমাদের জেলখানায় ছিল, তাকে আমরা শেখ হাসিনার সময়ে ফেরত দিছে। এখন আমাদের সাথে বন্ধু বিনিময় চুক্তি আছে। এই চুক্তিতে একটা ধারা আছে, যে দেশে আশ্রয় নেবে সেই দেশ যদি মনে করে, অর্থাৎ শেখ হাসিনা ভারতে গেছে, রাষ্ট্রীয়ভাবে অর্থাৎ পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে আশ্রয় দিয়েছে। ওখানে একটি ধারা আছে, ৯ নম্বর ধারায় আছে, যে যদি ওই দেশ মনে করে যে তাকে রাজনৈতিকভাবে হ্যারাস করা হচ্ছে বা তাকে জীবন সংহার হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে তারা নাও দিতে পারে, তারা নিজেরাও বিচার করতে পারে। হ্যাঁ, এই অজুহাতে শেখ হাসিনা যেহেতু তার সরকারের সময় সব ভারতের অনুকূলে কাজ করছে, যত চুক্তি সবগুলো অনুকূলে, আমি অনেকগুলো চুক্তি সম্পর্কে লিখেছি, ছাপাও হয়েছে পত্রিকাতে, সবগুলো চুক্তি শেষ যেটা করছিল, চুক্তি করতে এনেছিল, হয় নাই, ওই যে করিডোর দেওয়া, আপনার করিডোর দেওয়া, এটা বিতর্ক শুরু হয়েছিল না, নেপাল পর্যন্ত ভুটান পর্যন্ত যাবে রেল লাইন। আরে ভুটান তো রেল লাইনই নাই, তো ওগুলো শোষা না, এটা তো করিডোর। করিডোর ওই চুক্তিটা যদি ছাপা হতো ভয়ঙ্কর অবস্থা হতো দেশের ভিতরে। করিডোর মানে তো হলো ওখানে অনেকটা মালিকানা সেই দেশের, তাই না? তো যাই হোক, এইসব চুক্তিগুলো কিন্তু কিছু, এইসব চুক্তির কারণে তারা ভাবে যে শেখ হাসিনা তাদের জন্য নিরাপদ। হ্যাঁ, অনেকটা অন্য স্টেটের মতো, তাদের যেমন প্রদেশ আছে, প্রদেশের মতো বাংলাদেশকে ব্যবহার করতে পেরেছে। তো তার প্রতি তারা কৃতজ্ঞতা আছে। এছাড়াও তিনি তো আপনার 15 আগস্টের পরে তারা তো ভারতেও আশ্রয় নেওয়া ছিল, তো সুতরাং তাকে শেল্টার দিবে, তাকে নিরাপদ অবস্থা ছাড়া তাকে বাংলাদেশে ফেরত দিবে না, যতই বকুক। ঠিক আছে, কিন্তু এখন তার সে বক্তব্য, আমাদের বক্তব্য হচ্ছে যে যেটা আমাদের সরকার থেকে বলা হয়েছে এটা ন্যায্য, তাকে আশ্রয় দিয়েছে, এ দেশে তার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেছে, তাকে বক্তব্য দিতে দিচ্ছে। এখন দিল্লি কি আসলে মানে কতটুকু বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায়, এই প্রশ্ন কি করা যায় কিনা? দেখেন, দিল্লি এক হাতে তালি বাজে না, 2 হাত লাগে। প্রথমেই দিল্লি ধরেন ভারত বড় দেশ, আমাদের 4 ভাগের 3 ভাগ ঘুরে আছে, বড় দেশ, আমরা তাদের সাথে তো গায়ে পড়ে গোলবাল করার দরকার নেই। আমার কথা হচ্ছে আমরা স্বাধীন দেশ, আমরা ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের হিস্সা চাই, সেখানে আপনার ডিপ্লোম্যাটিক্যালি আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু বারবার খোঁচানো মার্কা কথা বলারও দরকার নেই, তাদের সাথে এত বিরোধ তৈরি করারও দরকার নেই। তারা যত অপরাধ করবে সেটা আমরা অবশ্যই মোকাবেলা করব, আমরা ছাড় দেব না। যেমন শেখ হাসিনা যে বক্তৃতা দেওয়া হলো, এটা অবশ্যই সমালোচনা করতে হবে, সরকার কেন এটা অ্যালাউ করলো, তাকে ফেরত দিচ্ছে না, তার ওখানে বিচারও করছে না, সে বিচার করুক প্রয়োজনে, এটা তো আছে, বিচার করুক, করতে না, আবার তাতে আমাদের দেশে অশান্তি তৈরি করার জন্য বক্তৃতা দেওয়ার সুযোগ দিচ্ছে, তাহলে আমরা তীব্র সমালোচনা করবো না, এর প্রতিবাদ করতে হবে আমাদের। এই জন্য ধরেন একটা ছাত্র এনসিপির নেতা বলছিল যে আমরাও ভারতের সব ওই যে যারা স্বাধীনতা কামি টামি আছে তাদেরকে আশ্রয় দেবো, ট্রেনিং দিয়ে ছেড়ে দেবো ইত্যাদি করছে। এইসব কথাগুলো না বললেই ভালো। তাদের ধরেন 7 সিস্টার চিকেন নেক বললেই তাদের বারুদের মতো খেপে আসে, তাদের দেশের এই 3টে জায়গায় তারা খুব স্পর্শকাতর। আমার মনে হয় যে আমরা টেকনিক্যালি আমাদের ইন্টারেস্টের যেখানে ব্যাঘাত ঘটে আমরা সেখানে অবশ্যই আমরা কথা বলবো, এছাড়া কথা বলা গায়ে পড়ে শত্রুতা করার কোনো প্রয়োজন নেই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।